আয়না কুমারী। রহস্যময় আয়নার রাজ্যে বাস করত এক আশ্চর্য কুমারী, আয়না কুমারী। তার দেহ ছিল স্বচ্ছ কাচের মতো, আর চোখ দুটি গভীর নীল জলের মতো উজ্জ্বল। সে কোনো সাধারণ মেয়ে ছিল না। তার শরীরের আয়নার মতো স্বচ্ছতায় প্রতিফলিত হতো যে তার সামনে দাঁড়াত তার প্রকৃত রূপ। রাজ্যের সবাই জানত, আয়না কুমারীর সামনে দাঁড়ালে কেউই তার সত্য গোপন রাখতে পারবে না। যাদের হৃদয়ে পবিত্র, তারা নিজেদের সুন্দর রূপ দেখতে পেত। কিন্তু যাদের মনে লুকিয়ে ছিল অন্ধকার, তারা আয়নায় তাদের ভীতিকর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠত। তাই অনেকেই তাকে ভয় পেত, তাকে এড়িয়ে চলত। কিন্তু একদিন এক সাহসী মেয়ে শাহসিনী আয়না কুমারীর খোঁজে বের হলো। সে শুনেছিল আয়না কুমারীর ক্ষমতার কথা, আর জানতে চেয়েছিল সে সত্যিই কে। আয়নায় তার আসল রূপ কেমন দেখাবে। সে চলতে থাকলো গভীর জঙ্গলের পথ ধরে, যেখানে গাছের পাতায় চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল হাওয়ার ফিসফিসানি, যেন গাছপালাও তাকে সাবধান করছে। কিন্তু শাহসিনী থামল না। অনেক দূর হাঁটার পর সে এক জলের ধারার কাছে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে ছিল আয়না কুমারী। তার শরীরের স্বচ্ছ কাচের চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল, যেন সে নিজেই এক জীবন্ত আয়না। শাহসিনী তার সামনে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে আয়না কুমারীর স্বচ্ছ শরীরের ভেতর থেকে ফুটে উঠল শাহসিনীর প্রতিচ্ছবি। শাহসিনী শ্বাসরুদ্ধ হয়ে দেখল, তার প্রতিচ্ছবিটি স্বাভাবিক নয়। সে সেখানে এক বিশাল ডানা দেখতে পেল। সেগুলো ছিল নীলচে রূপালি, যেন তারা রাতের আকাশের এক টুকরো। তার চোখগুলোও উজ্জ্বল হয়ে উঠল, যেন তারা কোনো প্রাচীন জাদুর প্রতিফলন। আয়নার কুমারী মৃদু হাসল, বলল, তুমি সেই হারানো নক্ষত্রের কন্যা, যে আকাশ থেকে পড়েছিল এই পৃথিবীতে। তোমার শক্তি জেগে ওঠার অপেক্ষায় ছিল। এখন তুমি জানলে, তুমি শুধু সাধারণ মেয়ে নও, তুমি এক রহস্যময় পরী, যে হারিয়ে গিয়েছিল মানুষের মাঝে। শাহসিনী বিস্ময়ে তাকিয়ে রইল। এতদিন সে ভাবত সে শুধু এক সাধারণ মেয়ে, কিন্তু আয়না কুমারীর আয়না তাকে তার সত্য দেখিয়ে দিল। এখন তার পথ ঠিক করতে হবে। সে কি মানুষের দুনিয়ায় থাকবে, নাকি হারানো নক্ষত্ররাজ্যে ফিরে যাবে। চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, আর সেই রাতে আয়না কুমারী আর শাহসিনী একসঙ্গে দাঁড়িয়ে রইল, একজন জীবন্ত আয়না, আর অন্যজন নিজের হারানোর সত্তা ফিরে পাওয়া এক পরী। রাজকুমারীর সোনার চুল। চন্দ্রদ্বীপের রাজ্য ছিল সমৃদ্ধ, কিন্তু সে বছর ভয়ঙ্কর এক মহামারী ছড়িয়ে পড়ল। রাজ্যের শত শত মানুষ আক্রান্ত হচ্ছিল, কিন্তু কোনো ওষুধই কাজ করছিল না। রাজদরবারে সবাই শঙ্কিত। তখন প্রবীণ রাজচিকিৎসক বললেন, একমাত্র সূর্যফুলই এই রোগের প্রতিষেধক হতে পারে। কিন্তু সেটি জন্মায় মৃত্যুর অরণ্যে, যেখানে প্রবেশ করা মানে নিশ্চিত ধ্বংস। রাজা গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন, আর ঠিক তখনই রাজকুমারী সায়রা এগিয়ে এলেন। আমি যাব। আমার চুল শুধু সৌন্দর্যের নয়, এটি আমার শক্তি। আমি আমার রাজ্যকে বাঁচাব। সায়রা একাই অরণ্যের পথে রওনা হলেন। যতই এগোলেন, অন্ধকার ঘনিয়ে এল। হঠাৎ করেই পথ হারিয়ে গেল। চারপাশে বিশাল গাছ, ঘন কুয়াশায় ঢাকা। তখনই তার সামনে উদয় হলো প্রথম বাধা, মার দরজা। সামনে বিশাল একটি দরজা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো হাতল নেই। কেবল পাথরের ওপর লেখা, যদি সত্যিকার পথ চাও, তবে নিজের আলোয় পথ খোঁজো। সায়রা বুঝলেন, এটি কোনো সাধারণ দরজা নয়। তিনি চোখ বন্ধ করলেন, তার চুল বাতাসে উড়তে লাগল। সোনালি আলো দরজায় পড়তেই সেটি খুলে গেল। অন্ধকারের ভেতর একটি উজ্জ্বল পথ দেখা গেল, আর তিনি সামনে এগিয়ে গেলেন। সামনে এক কালো নদী, যার পানি ধোয়ার মতো গাঢ়। কোনো নৌকা নেই, কোনো সেতু নেই। ঠিক তখনই বাতাসে ভেসে এল এক কণ্ঠ, শুধু যার মন বিশুদ্ধ, সেই এই নদী পার হতে পারবে। সায়রা নির্ভয়ে এক পা বাড়ালেন। আশ্চর্য, তার চুলের আলো পানিতে পড়তেই নদী আলাদা হয়ে গেল, আর মাঝখানে একটি সোনালী পথ তৈরি হলো। তিনি সেই পথে পার হয়ে গেলেন। অবশেষে তিনি সূর্যফুলের গাছের সামনে পৌঁছালেন। কিন্তু হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, আর তার সামনে উদয় হলো কালজাদু, ভয়ঙ্কর এক জাদুকর। রাজকুমারী, সূর্যফুল আমার অভিশাপে বাঁধা। যদি এটি নিতে চাও, তবে আমাকে হারাতে হবে। সে ভয়ঙ্কর আগুনের গোলা ছুড়ল, কিন্তু সায়রা ভয় পেলেন না। তিনি তার চুল বাতাসে ছড়িয়ে দিলেন, আর মুহূর্তেই সোনার আলো চারপাশ চলছে দিল। কালজাদুর অভিশাপ ভেঙে গেল, আর সে ধুলো হয়ে মিলিয়ে গেল বাতাসে। অভিশাপ ভাঙতেই
মৃত গাছটিতে নতুন কুঁড়ি ফুটে উঠল, আর মুহূর্তের মধ্যেই সেখানে থেকে ফুটে উঠল একটি উজ্জ্বল সূর্যফুল। ফুলটি সায়লার হাতে নিতেই তা ঝলসে উঠল, যেন এটি তার জন্যই অপেক্ষা করছিল। সায়লা রাজ্যে ফিরে এলেন, আর সূর্যফুল দিয়ে ওষুধ তৈরি হলো। রাজ্যের মানুষ সুস্থ হয়ে উঠল। রাজা কাঁদতে কাঁদতে বললেন, তোমার সৌন্দর্য শুধু তোমার চুলে নয়, বরং তোমার সাহস ও আত্মবিশ্বাসে। সেদিন থেকে সবাই জানল, সত্যিকার শক্তি বাহ্যিক নয়, বরং মন থেকে আসে। সাহস আর আত্মবিশ্বাস থাকলে কেউ। রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখি, রহস্য ও অ্যাডভেঞ্চারের যাত্রা। অনেক বছর আগে রাজকুমারী ফ্লোরিনের রাজ্য ছিল এক রহস্যময় স্থানে, যেখানে প্রতিটি কোণ ছিল পুরানো কাহিনীর সাক্ষী। রাজ্যের চারপাশে ছিল ঘন বন, পাহাড় এবং এক অদ্ভুত নদী, যা কখনো কখনো মেঘে ঢাকা পড়ে যেত। রাজ্যবাসী বিশ্বাস করত, নদীর গভীরতার মধ্যে একটি হারানো রাজ্য রয়েছে, যেখানে একটি পুরানো শক্তিশালী রত্ন লুকানো আছে। তবে সেই রত্নের মালিক হতে হলে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এটি ছিল এক রহস্যময় কোড, যা হাজারো বছর ধরে কেউ করতে পারেনি। ফ্লোরিন ছিল এক সাহসী রাজকুমারী, তবে তার জীবনের সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে যখন সে একদিন বাগানে হাঁটছিল। সেদিন হঠাৎ করেই তার সামনে আসল নীল পাখিটি, যার চোখে এক রহস্যময় দীপ্তি ছিল। সে পাখিটির দিকে এগিয়ে গিয়ে জানতে চাইল, তুমি কি জানো এই নদীর রহস্য? আমি জানি, এখানে কিছু আছে যা আমার রাজ্যকে রক্ষা করতে সাহায্য করবে। পাখিটি সেদিন তাকে কিছু বলল না, তবে চোখের সিগন্যাল দিয়ে রাজকুমারীকে বুঝিয়ে দিল যে তাকে এক যাত্রার জন্য প্রস্তুত হতে হবে। রাজকুমারী তার সাথে নদীর দিকে রওনা হলেন। তারা যখন নদীর কাছাকাছি পৌঁছালো, তখন পাখিটি ফ্লোরিনের হাতে একটি নীল রঙের রত্ন ধরিয়ে দিল, একটি ছোট্ট, রহস্যময় কুচকানো পাথর। এটা তোমার কোডের প্রথম চিহ্ন, পাখিটি বলল। এই রত্ন তোমাকে গন্তব্যে পৌঁছানোর দিকে পথ দেখাবে, তবে তুমি যদি ভুল পথে চলে যাও, তবে তুমি হারিয়ে যাবে। একে বিশ্বাস করো, কিন্তু তোমার মনে রাখতে হবে, এই যাত্রা তোমার সত্যিকার সাহস পরীক্ষা করবে। রাজকুমারী এবং পাখি এক দীর্ঘ এবং বিপদময় যাত্রা শুরু করল। তারা ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল পেরিয়ে গেল, যেখানে অজানা সত্তা এবং রহস্যময় প্রাণী তাদের পথ আটকাতে চেয়েছিল। তবে ফ্লোরিন তার সাহস এবং পাখিটির সহায়তায় সবকিছুর মুখোমুখি হয়ে এগিয়ে যাচ্ছিল। এক সময় তারা একটি পুরানো প্রাসাদে পৌঁছালো, যেখানে পুরানো কোডের কিছু অক্ষর খোদাই করা ছিল। কিন্তু রাজকুমারী বুঝতে পারল, এই কোডটি সমাধান করা সোজা ছিল না। এটি ছিল এক ধাঁধা যা তার আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং বিশ্বাসের পরীক্ষা নিত। ফ্লোরিন যখন কোডটি সমাধানের চেষ্টা করছিল, তখন এক হঠাৎ ঝড় এসে পুরো প্রাসাদকে ঘিরে ফেলল। অন্ধকারে একটি ভয়ঙ্কর উপস্থিতি অনুভূত হল। তা ছিল পিশাচিনী, যারা রত্নের জন্য বহু বছর ধরে এই প্রাসাদে প্রহরা দিচ্ছিল। পিশাচিনী ফ্লোরিনের সামনে এসে দাঁড়ালো এবং বলল, তুমি কখনো এই রত্ন পাবে না। এটি আমার। কিন্তু ফ্লোরিন সাহস হারালো না। সে বুঝল যে এই রত্নের আসল শক্তি ছিল তার অন্তরের সাহস এবং একাগ্রতায়। রাজকুমারী চোখ বন্ধ করে রত্নটি হাতে ধরল, এবং একটি শক্তিশালী আলোর স্রোত বের হল। পিশাচিনী ধ্বংস হয়ে গেল এবং তার রহস্যাবৃত প্রাসাদ ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকল। শেষমেশ রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখি কোডটির সমাধান করতে সক্ষম হল এবং রাজ্যের হারানো রত্নটি উদ্ধার করল। তবে সবচেয়ে বড় টুইস্ট ছিল, যে রত্নটি তারা খুঁজছিল তা আসলে একটি পুরানো জাদু, যা রাজ্যের রক্ষা এবং পুনর্গঠন করত। এটি ছিল নীল পাখির একটি মন্ত্র, যা তার পাখির আকারে ছড়িয়ে পড়েছিল। ফ্লোরিন তখন বুঝতে পারল যে নীল পাখি আসলে তার এক প্রাচীন পূর্বপুরুষের আত্মা, যে রাজ্যের শেষ রক্ষক ছিল। পাখিটির উদ্দেশ্য ছিল রাজ্যকে রক্ষা করা এবং এক সাহসী প্রিন্সেসের সাহায্যে তার হারানোর শক্তি পুনরুদ্ধার করা। এভাবেই রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখির অ্যাডভেঞ্চার শেষ হলো, কিন্তু তাদের বন্ধুত্ব এবং সাহসিকতার গল্প চিরকাল ধরে রাজ্যের প্রজন্মের পর প্রজন্ম শুনে যাবে। জাদুর রান্না। একটা ছোট্ট গ্রামে ছিল এক অদ্ভুত রান্নাঘর। এই রান্নাঘরটি ছিল গ্রামের শেষ সীমানায়, যেখানে কোনো ভ্রমণকারী সহজে পৌঁছাতে পারত না। গ্রামের লোকেরা বলতো, এই রান্নাঘরের মালিক একজন জাদুকরী রাঁধুনি, নাম ছিল সুরমা। সুরমা ছিল এক রহস্যময় মহিলা, যার হাতে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যে রান্নাই করতেন
তা এক ধরনের জাদু হয়ে যেত। তার রান্না শুধু স্বাদেই নয়, প্রতিটি খাবারের মধ্যেই লুকানো ছিল এক গোপন শক্তি, যা মানুষের মন এবং শরীরকে এক অদ্ভুত শান্তি ও শক্তি প্রদান করত। গ্রামের শিশুদের মাঝে একদিন গুজব ছড়িয়ে পড়ল যে সুরমা তার রান্নায় এমন কিছু যোগ করেন যা মানুষকে সুস্থ, সুখী এবং শক্তিশালী করে তোলে। একদিন দুই বন্ধু, অরুণ এবং মীরা, সিদ্ধান্ত নিল তারা এই রহস্য উদ্ঘাটন করবে। তারা সিদ্ধান্ত নিল সুরমার রান্নাঘরে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করবে। অরুণ এবং মীরা এক দুপুরে সুরমার রান্নাঘরের দিকে রওনা হলো। তারা দেখতে পেল রান্নাঘরের দরজার উপরে একটি ঝাড়ফুঁক করা ধনুক ঝুলছিল। দরজা খোলার পর তারা দেখতে পেল সুরমা তার সোনালি চুলে একটি নীল রঙের পাগড়ি পরে বড় একটি পাত্রে কিছু মশলা মিশাচ্ছে। তার চারপাশে অদ্ভুত আলো এবং সুগন্ধ ভাসছিল। তুমি কি জানো যে তুমি যা রান্না করো তা কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনে? মীরা জিজ্ঞাসা করল। সুরমা মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ, এই রান্না শুধু খাবার নয়। এটি একটি প্রাচীন বিদ্যা, যা আমি শিখেছি এক দূরবর্তী পাহাড় থেকে। আমি রান্নার মাধ্যমে মানুষের অনুভূতি, শরীর এবং আত্মাকে মেলবন্ধন করি। এই রান্নায় যে উপাদানগুলি ব্যবহার করি সেগুলি জাদুর মতো কাজ করে। অরুণ এবং মীরা কিছুটা অবাক হয়ে শুনল, কিন্তু কিভাবে রান্না জাদু হয়? সুরমা তাদের কাছে গিয়ে এক পাত্র থেকে কিছু লাল মরিচ, হলুদ মিশ্রিত তেল এবং একটু মধু নিল। তারপর তিনি বললেন, প্রথমে আমি যে কোনো উপাদান নির্বাচন করি তার শক্তি সম্পর্কে জানি। এই মরিচের মধ্যে একটি আগুনের শক্তি আছে, যা শরীরের শক্তি বাড়ায়। হলুদ হলো সুখের রং, এটি মনকে শান্তি দেয়। আর মধু, এটি হলো এক ধরনের আশীর্বাদ, যা মানব হৃদয়কে মিষ্টি এবং সহানুভূতিশীল করে তোলে। এই সমস্ত উপাদান একত্রিত হলে এটি শুধু খাওয়ার জন্য নয়, মানুষের জীবনে এক নতুন শক্তি ও ভালোবাসা নিয়ে আসে। সুরমা ব্যাখ্যা করল, তবে রান্না করার সময় মনকে পরিষ্কার রাখতে হয়। যতটা সম্ভব নেতিবাচক চিন্তা দূরে রাখতে হয়, কারণ রান্নার সাথে জড়িয়ে থাকে এক ধরনের মানসিক শক্তি। তারপর সুরমা তাদের জন্য একটি বিশেষ রান্না তৈরি করতে শুরু করল, একটি বিশেষ স্যুপ, যা নাকি মানুষের আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে। সুরমা যখন রান্না করছিল তখন সে মন্ত্র পাঠ করতে শুরু করল, যা রান্নার প্রতিটি উপাদানকে জাদুতে পরিণত করে। সুন্দরভাবে সাজানো খাবার যখন তাদের সামনে এলো তখন তারা প্রথমবারের মতো এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। খাবার খাওয়ার পর তাদের মধ্যে একটি শান্তি এবং শক্তি অনুভূত হলো। তারা বুঝতে পারল শুধু খাবারই নয়, রান্নার প্রতিটি উপাদান তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এটি শুধুমাত্র খাবার নয়, এটি একটি শিক্ষা। সুরমা বলল, প্রতিটি মানুষের মধ্যে এক ধরনের শক্তি থাকে, যা কোনো কিছু করতে পারে, তবে সেই শক্তি জাগ্রত করার জন্য নিজেকে পরিষ্কার রাখা ও ভালোবাসা দিতে হয়। অরুণ এবং মীরা সুরমার কাছ থেকে নতুন একটি শিক্ষা নিয়ে ফিরে গেল। তারা বুঝতে পারল খাবারের মাধ্যমেও মানুষের মন এবং শরীরকে পরিবর্তন করা সম্ভব, এবং এর জন্য প্রয়োজন কেবল ভালোবাসা, ধৈর্য এবং একান্ত মনোযোগ। এভাবেই সুরমার জাদুর রান্না শুধু তার গ্রামে নয়, সব জায়গায় ছড়িয়ে পড়ল এবং মানুষদের জীবনে একটি নতুন আলো নিয়ে এল।